হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আসলে ফিনল্যান্ড নিয়ে আপনাদের যত রকম কোশ্চেন আছে সব কোশ্চেনের আনসার দিব। চলেন শুরু করা যাক। আসলে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া, আমি আসলে ফিনল্যান্ডে আসতে যাচ্ছি, আমার আসলে আসা উচিত হবে কি না? আমি বাংলাদেশে ভালো একটা জব করতেছি, কিংবা আমি দেশের বাইরে আছি, আমি কুয়েতে আছি, আমি সৌদি আরবে আছি, আমার কিন্তু একটা ভালো স্যালারি পাচ্ছি। এখন আমার স্পাউস বলতেছে আমি আসলে ফিনল্যান্ডে যেতে চাই, তো এখন আমার যাওয়া উচিত হবে কি না? বা আমাদের একটা বেবি আছে, আমার সেক্ষেত্রে হচ্ছে আমাদের কত বাজেট রাখা দরকার, আমি ফিনল্যান্ডে গেলে জব পাবো কি না, আদৌ জবের এখন কি পরিস্থিতি বা কীভাবে জব পাওয়া যায়, এই প্রশ্নগুলো করতে করতে কিন্তু আপনারা পুরো আমাকে আমার ইনবক্স কিন্তু পুরো ভরাই ফেলতেছেন। আমার রেগুলারলি একই কোশ্চেন শুনতে হয় যে ভাই, আমি ফিনল্যান্ডে আসতে যাচ্ছি, এটা আমার পক্ষে আসা ঠিক হবে কি না, বা আমার এই সিচুয়েশান এখন আমি আসলে এখন কী করব। সো চলেন আজকে আপনাদের ফিনল্যান্ড নিয়ে, ফিনল্যান্ডের জব ক্রাইসিস নিয়ে, ফিনল্যান্ডের ভোকেশনাল স্টাডি নিয়ে, বা ফিনল্যান্ডের যে নর্মাল ইউনিভার্সিটি বা রেগুলার ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলর বা মাস্টার্স নিয়ে যত কোশ্চেন আছে সব কোশ্চেনের আনসার দিব এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আমার সবথেকে যে কমন কোশ্চেন, যে আসলে ফিনল্যান্ডে আমরা আসার পরে কাজ করে আমরা টিউশন ফি ম্যানেজ করতে পারবো কি না। সো আমি এর মধ্যে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি দিয়েছি যে ফিনল্যান্ডে আপনারা টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কি না। হ্যাঁ, আমি যদি সহজ কথায় উত্তর দিই, হ্যাঁ, আপনারা জব পেলে আপনারা টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। আপনারা যদি সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে পারেন, তাহলে শুধুমাত্র তাহলেই আপনারা টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। এবং সেই টিউশন ফিটা হতে হবে 8 থেকে 10,000-এর ভিতরে, 8 থেকে 10,000 ইউরোর ভিতরে। সো এটা হলো আপনাদের প্রথম কোশ্চেনের আনসার। এখন আপনাদের সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আমার আসলে ফিনল্যান্ডে আসার পরে আমরা কতদিন পরে কেলা বেনিফিটটা পাবো। আসলে ফিনল্যান্ডে আসার পরে আপনাদের যে প্রাইমারি ডকুমেন্টস, এই প্রাইমারি ডকুমেন্টসগুলোর প্রসেসিং করতে করতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে, আপনাদের অন্য যে কার্ড, কেলা কার্ড বা অন্য যে কার্ড, এই কার্ডগুলো হতে কিন্তু আপনাদের 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। সো আমার মনে হয় যে 1.5 থেকে 2 মাস পরে আপনারা অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। এবং অ্যাপ্লিকেশন করার পরে 1.5 থেকে 2 মাস সময় লাগে, আপনার ইভেন 3 মাসের সময় লাগতে পারে অনেক সময়। সো 3 মাস সময় লাগে আপনার গেলা বেনিফিটটা অ্যাপ্রুভ হবে কি না, এটার উপর ডিপেন্ড করে। সো এটা আসলে আপনার প্রায় আসার প্রায় 3 মাস আপনাকে সব কাগজপত্র রেডি করতে হবে, তারপর আপনি অ্যাপ্লিকেশনে যেতে পারবেন। সো এটা ছিল আসলে গেলা বেনিফিট কতদিন পরে পাবেন, বা আপনার কতদিন পরে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন যে প্রশ্নটা রয়েছে, এখন অনেকেই প্রশ্ন করছে যে ভাই, আমি ভোকেশনালে আসবো নাকি হচ্ছে ব্যাচেলার করতে আসবো, আমার রেজাল্টটা তো ভালো না। সো আমি আসলে আমার জন্য কোনটা বেশি ভালো হবে। সো আমি কিন্তু অলরেডি বলছি যে ফিনল্যান্ডে যদি আপনারা রেগুলার ইউনিভার্সিটিতে আসেন, তাহলে কিন্তু আপনাদের পিআর পেতে খুব ভালো সুবিধা হবে। এবং পিআরটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। 4 বছর হলে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি থাকলে পিআরটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ভোকেশনালে আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভোকেশনালের যে বি পারমিট পাবেন, সেই বি পারমিটটা কিন্তু পিআরের জন্য কাউন্ট হবে না। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে ভোকেশনাল আসলে আপনাদের টাইমটা বেশি লাগবে, কিন্তু ভোকেশনালের যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের টিউশন ফিটা দেওয়া লাগবে না, এবং আপনার ডুওলিঙ্গো থাকলে হবে, আইএলটিএসটা লাগবে না। সো এটা ছিল আসলে আপনার পার্সোনাল চয়েস, আসলে আপনি কোথায় পড়াশোনা করলে আপনার জন্য ভালো হবে, বা আপনি আসলে কোনটা করতে যাচ্ছেন। আপনি কি টাকা দিয়ে পড়তে যাচ্ছেন নাকি টাকা না দিয়ে পড়তে যাচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেরকম হচ্ছে আপনি সেই অনুযায়ী আপনি ডিসাইড করবেন। তারপরেও আমার যতটুকু অবজারভেশন, আমার কাছে যেটা মনে হয়, আমি দুইটা জিনিসই বললাম আপনাদের। এখন আপনার ডিসাইড করবেন আপনার জন্য ভোকেশনাল ভালো হবে নাকি রেগুলার ইউনিভার্সিটি কোর্স ভালো হবে। সো এখন আমি রিসেন্টলি আরেকটা কোশ্চেন পেয়েছি, যে সেটা হচ্ছে যে আমি একটা দেশে আছি বাইরে, আমি কুয়েতে আছি বা আমি সৌদি আরবে আছি। সো আমি এখন ফিনল্যান্ডে যেতে চাচ্ছি। সো আমার জন্য কি করণীয়, বা আমার স্পাউস ফিনল্যান্ডের জন্য ভিসা প্রসেসিংয়ের জন্য ফাইল জমা দিচ্ছে একটা এজেন্সির কাছে। তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি, আমি আসলে আসা উচিত হবে কি না? আমি কিন্তু এখানে ভালো স্যালারি পাচ্ছি, আমি মাসে 1-1.5 লাখ স্যালারি পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ফিনল্যান্ডে যে আমি জব পাবো কি না। সো এই কোশ্চেনটার উত্তর হবে কি ভাই, এটা কিন্তু কমপ্লিটলি আপনার ডিসিশন, আপনি আসবেন কি না। আপনার এখানে আসার পরে আপনি যে জব পাবেন, দ্রুত জব পাবেন, বা তার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আপনাকে আসার পরে জব খুঁজতে হবে। আপনার যদি নেটওয়ার্কিং ভালো হয়, সেক্ষেত্রে আপনার যদি লাকি হন, তাহলে আপনি 6 মাসের ভিতর জব পেয়েও যেতে পারেন। কিন্তু আমি কোনো কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনি কুয়েত থেকে আসার পরে, এখানে আসার পরে সাথে সাথে একটা ভালো জব পেয়ে যাবেন, বা ভালো স্যালারি পাবেন, বা একটা সেটেল লাইফ পাবেন। সেটা কিন্তু পসিবল না। আপনার আসার পরে এখানে 1 থেকে 1.5 বছর হয়তো আপনার স্ট্রাগল করতে হতে পারে, আপনার টিউশন ফি দিতে হতে পারে, আপনার সব কিছু কিন্তু আপনার নিজেরই ম্যানেজ করতে হতে পারে জব না পেলে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর আপনার জন্য আমার যে সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনি কিন্তু
নেটওয়ার্কিং করে আসতে পারেন, যে আপনার কোন সিটিতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেইখানে হচ্ছে আপনার পরিচিত কেউ আছে কিনা বা আপনার রিলেটিভস কেউ আছে কিনা, যদি তারা থাকে তারা কিন্তু আপনাদের জব পেতে কিন্তু সহায়তা করতে পারে। সো এটা গেল হচ্ছে আপনার আসবেন কিনা এই কোশ্চেনটার আনসার। এখন হচ্ছে ফিনল্যান্ডে আপনার ভোকেশনাল এডুকেশন স্পাউস আনতে পারবেন কিনা। আপনারা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো পেয়ে যান। তারপরও আমি আপনাদের জন্য এই এক্সট্রা ভিডিও বানাচ্ছি। সো আপনারা যদি ভোকেশনালে আসেন তাহলে কিন্তু স্পাউস বা কিড আনতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, যা আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের টাকার অ্যামাউন্টটা বাড়াতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে 9600 লিভিং কস্টটা দেখাতে হবে, বুঝতে পারছেন। এবং আপনি যদি স্পাউস নিয়ে আসেন তাহলে আরও 9600 অ্যাড করতে হবে, এবং যদি আপনার একটা বাচ্চা থাকে তাহলে আরও 9600 অ্যাড করতে হবে। সো এইরকম আর কি। সো আপনারা যদি স্পাউস বা কিড নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকার অ্যামাউন্টটা বাড়বে। সো এটা হচ্ছে এলাকার বিষয়। আপনারা আসতে পারবেন, স্পাউস নিয়ে আসতে পারবেন, কিন্তু ওভারঅল কিন্তু আপনারা ভোকেশনালে পড়াশোনা করলে বি ক্যাটাগরি পাবেন, এবং বি ক্যাটাগরি পেলে আপনাকে পিআর পেতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে পাস করে তারপরে পিআরের জন্য এলিজিবল হতে হবে, এবং এক্ষেত্রে আপনার অনেকটা বেশি সময় লেগে যাবে, 6 থেকে 7 বছর লেগে যেতে পারে আপনার পিআর পেতে। সো এটা ছিল আপনার কোশ্চেনের আনসার। এরপর আপনারা আমাদের বলছেন যে ভাই আমার তো ইংলিশ টেস্ট দিব, আইএলটিএসটা আমার জন্য ভালো হয়, আমি কিছুদিন আইএলটিএসের প্র্যাকটিসও করছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি আইএলটিএস দিয়ে ভোকেশনালে ভর্তি হতে পারবো কিনা। সো আমার উত্তর হচ্ছে না, আপনি আইএলটিএস দিয়ে ভোকেশনালে ভর্তি হতে পারবেন না। কারণ হচ্ছে ভোকেশনালে শুধুমাত্র ডুওলিঙ্গোটা অ্যাকসেপ্ট করে, এবং হচ্ছে ডুওলিঙ্গো দিয়েই আপনাদের অ্যাডমিশনটা নিতে হবে। ডুওলিঙ্গোর বাইরে অন্য কোনো টেস্ট তারা কিন্তু নেয় না। সো এটা হচ্ছে কমপ্লিটলি আপনার আনসার হবে না। সো আপনাকে ডুওলিঙ্গো দিয়েই আসতে হবে বাংলাদেশ থেকে। সো আরেকজন আমাকে প্রশ্ন করছে, ভাই আমি অলরেডি ফিনল্যান্ডে আসি, আমি হচ্ছে আমার আইএলটিএসও আছে, সো আমি এখন কনভার্ট করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমার জন্য কি আইএলটিএস দিয়ে হবে কি না। হ্যাঁ, আপনার জন্য আছে। আপনার জন্য আপনার আইএলটিএস বা ডুওলিঙ্গো কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে আপনাকে ইন পার্সন যেতে হবে, যাওয়ার পরে আপনাকে ইংলিশে কোশ্চেন করা হবে, এবং আপনি যদি ঠিকঠাক মতো আনসার দিতে পারেন তাহলে আপনার কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র আপনি ফিনল্যান্ডে আসেন এবং হচ্ছে আপনার যে অলরেডি পারমিটে আসেন আপনি কনভার্ট করে ফেলতে পারেন। আপনি অ্যাডমিশন পেলে পরবর্তীতে আপনার এ পারমিট থেকে কিন্তু আপনি বি পারমিট হয়ে যাবেন, সেটা কিন্তু মাথায় রাখবেন। এখন আর যে কোশ্চেনগুলো আছে যে আসলে আমি কি ফিনল্যান্ডে যাব, নাকি আমি সুইডেনে যাব, নাকি নরওয়ে যাব, নাকি ডেনমার্কে যাব। আমাকে এই কোশ্চেনটাও করতেছে যে ভাই ফিনল্যান্ডে তো জব কন্ডিশন ভালো না, তো আমার আসলে কোন কান্ট্রিতে যাওয়া উচিত হবে। দেখেন ভাই, আমি শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করি। আমি আসলে পার্সোনাল কোনো জিনিস আপনাদেরকে পার্সোনাল ম্যাটারে কিন্তু ইন্টারফেয়ার করা উচিত না আমার। আসলে আপনারা কোন কান্ট্রিতে যাবেন, কোন কান্ট্রি আপনাদের জন্য ভালো হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আমি আসলে শুধুমাত্র ইনফরমেশন দিতে পারি যে হ্যাঁ আপনার এইখানে গেলে এই বেনিফিটটা পাবেন, এইখানে গেলে এই বেনিফিটটা পাবেন না। সো আপনি নরওয়ে যাবেন, কিংবা আপনি ডেনমার্কে যাবেন, নাকি ফিনল্যান্ডে আসবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। তারপরে আমি যেটা বলি আপনাদের সাজেস্ট করতে পারি, যেটা হচ্ছে আপনারা ফিনল্যান্ডের ওভারঅল কন্ডিশন পিআরের জন্য খুবই ভালো, কিন্তু আপনার সার্ভাইভেলের জন্য ফার্স্ট ইয়ার প্লাস হচ্ছে ইভেন মোর আপনার যদি লিভিং কস্ট প্লাস হচ্ছে টিউশন ফিস থাকে তাহলে আপনারা ফিনল্যান্ডে আসতে পারেন। কিন্তু ফিনল্যান্ডে এসেই যে চাকরি পেয়ে যাবেন এরকম চিন্তাভাবনা থাকলে ফিনল্যান্ডে আপনারা আসেন না, আসা উচিত হবে না। সেক্ষেত্রে আপনারা নরওয়ে চুজ করতে পারেন বা ডেনমার্ক চুজ করতে পারেন। সেক্ষেত্রে নরওয়ে বা ডেনমার্ক চুজ করলে বা সুইডেন চুজ করলে আপনাদের সেখানে জব ক্রাইসিসটা এতটা না। আপনারা সেখানে যদি যান, সেখানে নেটওয়ার্কিং করলে আমার মনে হয় যে 2 থেকে 3 মাসের ভিতর আপনারা সেখানে জব পেয়ে যেতে পারেন। কিন্তু ফিনল্যান্ডে আপনার 6 থেকে 8 মাস থাকার পরেও জব পাবেন কি না তার কোনো ওয়ারেন্টি আমি দিতে পারবো না, কারণ আমি নিজে আসার পরেও প্রায় 8 থেকে 9 মাস বসেছিলাম, আমার কোনো ইনকাম ছিল না। সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রেখে আপনাদেরই ডিসাইড করতে হবে আসলে আপনারা ফিনল্যান্ডে আসবেন নাকি অন্য কোনো কান্ট্রিতে যাবেন। ফর এক্সাম্পল আমি আপনাদের বলতে পারি যে অনেকেই ফিনল্যান্ডে আসছে, আসার পরে কিন্তু বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে মুভ করছে। ফর এক্সাম্পল অনেকে ইটালিতে মুভ করছে, অনেকে ফ্রান্সে মুভ করছে, অনেকে পর্তুগালে মুভ করছে। সো আপনারা যদি ফিনল্যান্ডে আসেন, আসার পর একটা রুট হিসেবে ফিনল্যান্ড ব্যবহার করেন, আমি আসলে এটা কখনো সাজেস্ট করি না যে আপনারা ফিনল্যান্ডে আসেন পড়াশোনা না করে অন্য জায়গায় চলে যান। একটা রুট হিসেবে শুধুমাত্র ফিনল্যান্ডকে ব্যবহার করে তারপর অন্য জায়গায় চলে যান, এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বদনাম। যদি আপনারা আসেন এখানে পড়াশোনা না করে কাজ কাম করতে অন্য জায়গায় চলে যান বা ইললিগাল হয়ে যান, সেটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমি এটা কখনোই প্রমোট করি না। সো আপনারা এটা জানতে চাচ্ছেন, তারপরে বলি যে আপনারা যদি
লিগ্যাল ওয়েতে যেতে চান তাহলে আমি বলবো যে ফিনল্যান্ডে আসেন, এবং ফিনল্যান্ডে আসার আগেই আপনি ইটালি বা স্পেনে বা ফ্রান্সে বা পর্তুগালে আপনারা একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে রাখেন। এবং অ্যাডমিশন নিয়ে রাখলে হবে কি, আপনি এখানে আসার পরেই আপনি কিন্তু ওই অ্যাডমিশনের ভিসা প্রসেসিং আপনি ফিনল্যান্ডে বসেই করতে পারবেন। তাহলে হবে কি, আপনার খুব বেশি সময় লাগবে না আপনার পর্তুগাল বা স্পেন বা ফ্রান্স বা ইটালির ভিসা পেতে এখান থেকে। সো আপনি যখনই এখান থেকে ওই দেশের ভিসা পেয়ে যাবেন তখন আপনি মুভ করেন, তাহলে আপনি আমার মনে হয় যে আপনার স্ট্যাটাসটাও লিগ্যাল থাকবে, এবং আপনি আপনার কোনো আইনীয় জটিলতা ছাড়া বা আপনার লিগ্যাল স্ট্যাটাসে কোনো সমস্যা না করেই আপনারা কিন্তু অন্য অন্য দেশে মুভ করতে পারেন, পড়াশোনার জন্য মুভ করতে পারেন বা কাজের জন্য মুভ করতে পারেন। যখন আপনি ওই দেশে ভিসা পেয়ে যাবেন তখন আপনি মুভ করেন। আমি এটাই বলবো আপনাদের। আমি বলবো না যে আপনারা ইললিগাল ভাবে অন্য জায়গায় যান, অন্য জায়গায় যে কাজ করেন বা অন্য কোনো কিছু করেন, সেটা আমি আসলে কখনো প্রমোট করি না। এখন আমাকে অনেকেই বলছে যে ভাই কেলা বেনিফিটের অ্যামাউন্টটা কীরকম, আমি যদি স্পাউস নিয়ে আসি বা কিড নিয়ে আসি সেক্ষেত্রে আমি কত বেনিফিট পাবো। অ্যাকচুয়ালি আপনার যদি শুধুমাত্র স্পাউস নিয়ে আসেন এবং স্পাউস যদি আনএমপ্লয়েড থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার 595 ইউরোর মতো সামথিং এরকম আপনারা পেয়ে যাবেন পার মান্থে। এবং চিলড্রেনের জন্য আসলে এক্স্যাক্টলি কত সেটা আমি আসলে জানি না, তবে চিলড্রেনের জন্য একটা অ্যামাউন্ট আছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। সেটাও আপনারা একটা দুইটা অ্যামাউন্ট মিলে আপনাদের জন্য থাকা খাওয়ার যে খরচ আমার মনে হয় যে আপনারা কভার করতে পারবেন যদি আপনারা একটু কম খরচ করে চলেন বা আপনাদের লাইফস্টাইল যদি ল্যাভিশলি না হয় আর কি। আসলে আপনাদের লাইফস্টাইল যদি খুব বেশি কি বলবো, খুব বেশি হাই লাইফ স্ট্যান্ডার্ড ফলো না করেন, ল্যাভিশ লাইফ যদি ফলো না করেন, তাহলে আমি মনে করবো যে ওই টাকা দিয়ে চলা সম্ভব। কিন্তু আমি এটা প্রমোট করি না কখনো যে আপনারা এখানে আসেন এবং কেলা বেনিফিট নেন, অন্য কোনো কাজ করেন না, সেটা কিন্তু আমি কখনোই বলবো না। সো এখন যে কোশ্চেনগুলো আছে যে আপনাদের যে রেজাল্ট আছে অনেকের 3 পয়েন্টের নিচে 2.75 বা 2.50 এরকম অনেক রেজাল্ট আছে। সো এইরকম রেজাল্ট নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন কিনা, এটা নিয়ে আমাকে অনেক কোশ্চেন করছেন, বা এরকম রেজাল্ট নিয়ে আপনাদের ব্যাচেলার ভর্তি হওয়া উচিত নাকি ভোকেশনালে যাওয়া উচিত। সো আমি বলবো যে আপনারা দুইটাতেই আবেদন করেন, ভোকেশনালেও আবেদন করেন এবং ব্যাচেলারও আবেদন করেন। সো তাহলে হবে কি, আপনার যেখানে অ্যাডমিশন পাচ্ছেন এবং যেখানে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা, বা যদি আপনি কোনো স্কলারশিপ পান, তো সব কিছু বিবেচনা করে তখন আপনি এটা ডিসাইড করতে পারবেন আপনাদের জন্য তখন কোনটা ভালো হবে। আমি এখনই বলতে পারতেছি না যে আপনার রেজাল্ট খারাপ, আপনি আবেদন করেন না ভোকেশনালে কিংবা আবেদন করেন না ব্যাচেলরে। সো এটা হচ্ছে আপনার ডিসিশন, আপনি আসলে তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা দুইটা কোর্সেই আবেদন করেন, ভোকেশনাল প্লাস হচ্ছে ব্যাচেলরে। তো যদি আপনারা দুইটাতেই অ্যাডমিশন পান তখন আপনারা একটা ডিসিশন নিতে পারবেন আসলে আপনার জন্য কোনটা ভালো হবে। এখন যদি আমি বলি যে আপনার IELTS স্কোর কত লাগবে, বা PTE স্কোর কত লাগবে, বা টোফেল স্কোর কত লাগবে, বা হচ্ছে আপনার ডুওলিঙ্গো স্কোর কত লাগবে, আমি বলবো যে ফিনল্যান্ডের জন্য আপনাদের এত কিছু চিন্তা করতে হবে না। যদি আপনি ভোকেশনালে আসেন শুধুমাত্র ডুওলিঙ্গোটা দিবেন এবং IELTSটা দিবেন যদি শুধুমাত্র ফিনল্যান্ডে আসতে চান। যদি আপনি ভোকেশনালে আসেন তাহলে শুধুমাত্র ডুওলিঙ্গোটা দিলেই হয়ে যাবে। এবং যদি আপনি নর্মাল রেগুলার যে স্কুলগুলো আছে, রেগুলার ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স বা যেগুলো আছে, এইগুলোতে শুধুমাত্র IELTS 6.5 নো লেস দ্যান 5.5। এবং আপনি যদি হচ্ছে ব্যাচেলারে ভর্তি হতে চান সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে 6 দিয়ে হবে, 6 নো লেস দ্যান 5.5 দিয়েও হবে। অনেক ইউনিভার্সিটিতে, অনেক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আছে সেখানেও হবে। সো এই বিষয়টা আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন। এখন আরেকটা যে বিষয় আছে সেটা আপনারা অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমি তো স্পাউস নিয়ে আসতে যাচ্ছি, তো আমি আসলে স্পাউস নিয়ে আসার পরে আমি পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে আমার টিউশন ফি মাফ করবে কি না। আমি মনে করতেছি অ্যাজ অফ নাও যে রুলসটা আছে সেই রুলসটা কিন্তু আপনারা স্পাউস যারা আছেন, স্পাউস আসলে পড়াশোনা ফ্রি করতে পারবে। কিন্তু কখন ফ্রি করতে পারবে, যখন আপনার স্পাউস আপনার মেইন অ্যাপ্লিকেন্ট যখন স্টাডি কমপ্লিট করবে, যখন ওয়ার্ক পারমিটে যাবেন, শুধুমাত্র তখনই আপনারা আপনাদের স্পাউসদের ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। আদারওয়াইজ আপনি দুজন একসাথে পড়াশোনা করবেন ফ্রিতে, সেটা একজন ফ্রিতে পড়াশোনা করবেন, সেটা কিন্তু পসিবল না। সেটা পসিবল কখন, যদি আপনি ভোকেশনালে ভর্তি করান আপনার স্পাউসকে। আপনি নর্মাল ইউনিভার্সিটিতে পড়তেছেন বা আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন এবং আপনি আপনার স্পাউসকে যদি ভোকেশনালে ভর্তি করান, তাহলে আপনার কোনো টিউশন ফি দেওয়া লাগবে না, তাহলে কিন্তু আপনারা ফ্রিতে পড়তে পারবেন।
এখন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ফিনল্যান্ডে নার্সিং পড়বো কিনা বা ভোকেশনাল অন্য কোনো কাজ শিখবো কিনা, অন্য কোনো সেক্টরে যাবো কিনা। এখন ভাই আমি আপনাদের বলবো, আপনার যদি ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্সের হয় তাহলে আপনি নার্সিংটা পড়তে পারেন, তাহলে আপনার নার্সিংটা আপনারা খুব সহজে ধরতে পারবেন। আর আপনি যদি ব্যাচেলর, আপনার যদি ইন্টারমিডিয়েট যদি সায়েন্সের বাইরে হয়, তাহলে আমি বলবো যে আপনারা কুকিং বা ক্লিনিং বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে যেতে পারেন। আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাই মেয়েদের জন্য কোন সাবজেক্টটা ভালো হবে ভোকেশনাল কোর্সে। মেয়েদের জন্য আসলে আপনারা বিভিন্ন সাবজেক্ট আছে, সেটা চুজ করতে পারেন। আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চুজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি বিউটি কেয়ার অ্যান্ড কসমেটিক নাম করে একটা সাবজেক্ট আছে ভোকেশনালে, আপনারা কিন্তু এই সাবজেক্টটা পড়তে পারেন। এবং এই সাবজেক্টটা পড়লে হবে কি, আপনারা কিন্তু খুব সহজেই এই সাবজেক্টে মেয়েরা কিন্তু নর্মালি কিন্তু সাজাগোজা অনেক বেশি পছন্দ করে এবং তারা কিন্তু এটা ভালোবাসে। সো আপনারা যারা সাজাগোজার কাজ পছন্দ করেন বা সাজাতে পছন্দ করেন, তারা কিন্তু এই বিউটি কেয়ার অ্যান্ড কসমেটিক এই কোর্সটা করতে পারেন। এবং এই কোর্সটা করলে কিন্তু আপনাকে একটা ব্যবসায়িক ইন্ট্রোডাকশন দেওয়া হবে। ওই কোর্সের কাজ শেখানোর পাশাপাশি ব্যবসায়িক ইন্ট্রোডাকশন বলতে আপনাদের বিজনেস কীভাবে করবেন সেই কম্পোনেন্টগুলো থাকবে কোর্সটার ভিতরে। ওই কোর্সটা করার পরে আপনি সহজেই একটা বিজনেস আইডি খুলে আপনার নিজস্ব বিউটি কেয়ার প্রতিষ্ঠান, আপনি নিজস্ব প্রতিষ্ঠান অপারেট করতে পারবেন। সো এটা হতে পারে আপনাদের জন্য একটা ভালো চয়েস। এছাড়াও আপনারা যারা কুকিং পছন্দ করেন মেয়েরা, তারা কিন্তু এই কুকিং কোর্সটা করতে পারেন। আর এছাড়া যদি আপনার নার্সিংয়ের কথা বলেন, নার্সিংও চয়েস করতে পারে যদি আপনার ভালো লাগে। সো সবগুলো ক্যারিয়ারই কিন্তু ভালো, তবে আমি বলবো যে হেলথ সেক্টরটা একটু বেশি প্রায়োরিটাইজ করে ফিনিশ গভর্নমেন্ট। এবং হেলথ সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছে যে আমি যতদূর দেখছি বিভিন্ন স্টুডেন্টরা যারা কাজ করতেছে তারা কিন্তু যখনই জব প্লেসমেন্ট করে তারা কিন্তু 12 থেকে 15 ইউরো পর্যন্ত ইনকাম করে, যেটা হচ্ছে আপনার অন্য সেক্টরগুলোর তুলনায় একটু বেশি, কম্পারেটিভলি একটু বেশি। সো আপনারা এটা চুজ করতে পারেন যে হেলথ সেক্টরটা কিন্তু আপনার জবের অপরচুনিটিসও বেশি এবং এখানে আপনার চাহিদাটাও অনেক বেশি। সো এইটা মাথায় রেখে আপনারা নার্সিংও করতে পারেন বা বিউটি কেয়ার কোর্সও করতে পারেন বা কুকিং কোর্স বা ওয়েট্রেস এই সব কোর্স কিন্তু মেয়েরা বা ছেলেরা দুজনেই করতে পারে, উভয়ই করতে পারে। এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান তারা কিন্তু আপনারা আসলে আমার সাথে কথা বললে কি হবে, দেখেন আমি কিন্তু আপনি কথা বললেও যা হবে, ভিডিও দেখলেও তাই হবে, কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু আমার নলেজ এবং আমার অভিজ্ঞতা, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যা ইনফরমেশান আছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যা ইনফরমেশান আছে এর বাইরে কিন্তু কোনো ইনফরমেশান আমি কিন্তু দিতে পারি না বা আমি দেই না। অথেন্টিক যে ইনফরমেশান সেটা দেওয়ার চেষ্টা করি। সো আসলে আমার সাথে কথা বলে কি হবে, আপনারা যদি অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে কথা বলতে চান তাহলে আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারেন এবং অবশ্যই আপনার সার্টিফিকেটস বা অল একাডেমিক ডকুমেন্ট আমাকে ইমেল করবেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশনে। মেইল করার পরে আপনি আমাকে ফেসবুকে একটা নক দিয়ে, তাহলে আপনার সাথে আমি 1-to-1 কথা বলবো এবং আপনার জন্য সাজেশন দিব, আপনার জন্য আসলে আপনার ফ্রি অ্যাসেসমেন্টটা করে দিব ফ্রিতে। তারপর যদি আপনি আমার সাথে কাজ করেন তাহলে অবশ্যই আমার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর আপনাকে ফলো করতে হবে এবং আপনারা যদি অথেন্টিক ওয়েতে বা ট্রাস্টেড কাউকে চান তাহলে অবশ্যই আমার মধ্য দিয়ে আপনারা ফিনল্যান্ডে বা নরওয়েতে বা ডেনমার্কে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আমাকে নক দিতে পারেন বা আমাকে ইমেল করার পরে আমাকে ফেসবুকে নক দিতে পারেন। তবে আমি বলবো যে ভাই আপনারা শুধু নক দিয়েন না, আপনারা কোনো কিছু আপনার ফাইলটা না দিয়ে, আপনার এডুকেশন ডকুমেন্টস না দিয়ে বা আপনার প্রি অ্যাসেসমেন্ট না করিয়ে শুধু আমাকে নক দিয়েন না। কারণ ভাই আমি অনেক ব্যস্ত থাকি। সো সময়টা আসলে খুব লিমিটেড আমার জন্য। সো আমি বলবো যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু সব ইনফরমেশান পেয়ে যাবেন। আর এর বাইরেও যদি কোনো ইনফরমেশান দরকার হয় আপনারা রিকোয়েস্ট করতে পারেন যে কোন টপিকের উপর ভিডিও বানাবো। সো এগুলো কিন্তু আপনারা কমেন্ট করলেই পেয়ে যাবেন। কমেন্ট করলেই আমি আপনার কমেন্টের রেসপন্স করার চেষ্টা করি। আমি অলমোস্ট সবার কমেন্টে রেসপন্স করি। সো এর বাইরেও যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং পার্সোনাল কোনো বিষয়ে কনসালটেন্সি দরকার হয় অবশ্যই আমাকে নক দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।